গুড মর্নিং বন্ধুরা। যেটা আমাদের কমিটমেন্ট যেটা দিয়েছি আমরা, যে আমরা 2022-এ ডব্লিউবিসিএস পাওয়ার চেষ্টা করব, এবং সেই অনুযায়ী আমি ফার্স্ট দিচ্ছি না আপনাদেরকে যে মেটেরিয়াল, স্লো দিচ্ছি। এর সঙ্গে আপনারা অন্য মেটেরিয়ালও পড়ুন, কিন্তু বেশি পড়বেন না, যেটা আসার দরকার নেই। এরকম হয়তো কোনোবার কোশ্চেন করে দিল যে অশোক অশোক যে যে ইয়ে দিয়ে তরোয়াল দিয়ে তার সব ভাইকে মেরে ফেলেছিল, তখন তাকে কি অশোক বলা হবে? দস্যু কি চরকাশক বা দুঃখাশোক, এরকম কিছু একটা বাজে নাম দিয়ে ডাকা হবে। তারপরে তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করেন, তারপরে সারা পৃথিবীতে ভালোবাসার জন্য করেন। তো সেই জায়গাটা থেকে বলছি যে আমরা আজকে মানে যেটা শিখবো সেটা হচ্ছে পলিটিক্যাল সিস্টেম। আর পলিটিক্যাল সিস্টেম এটা পার্ট 3। আমরা কি ক্লাস করেছি? 6টা ক্লাস করেছি। ফান্ডামেন্টাল রাইট কমপ্লিট করে ফেলেছি। আমাদের প্লে লিস্টে আছে, এই চ্যানেলের প্লে লিস্টে আছে, যেটা আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ডেসক্রিপটিভ পড়া থাকলে, তারপরে মাল্টিপল চয়েস কোশ্চেন পড়া থাকলে সুবিধা হয়ে যায়। আমার চ্যানেলে আছে কিভাবে মনে থাকবে, কিভাবে মনে থাকবে না। একই লোকের একই ছেলে 3জন একই নম্বর পেয়েছে। একজন চাকরি পাবে প্রথম বছরে, একজন চাকরি পাবে 7-8 বছর পরে, আর একজন কোনো দিনই পাবে না। কেন? এসব নিয়ে আমার ভিডিও আছে। দয়া করে আপনারা যারা ডব্লিউবিসিএস দিতে চান তার ভিডিওগুলো একটু সময় তো লাগবে, 10-15 মিনিট করে 1 ঘন্টা করে সময় কাটিয়ে দেখুন, তাতে অনেক উপকার হবে, এটা কনফার্ম 100%। তো আমরা এর থেকে আর বেশি কিছু আলোচনা যাব না। The Supreme Court of Judicial Review in India has been adopted from the Constitution of. এটা জুডিশিয়াল রিভিউটা নেওয়া হয়েছে হচ্ছে এই ইউএসএ থেকে। জুডিশিয়াল রিভিউ কি বলি? কোনো আইন যদি পার্লামেন্টে পাস হয়, পার্লামেন্টে পাস হওয়ার পরে সেটা যদি কেউ কোশ্চেন মানে কেস করে যে ওটা সংবিধানের অনুযায়ী হয়নি, সংবিধান অনুযায়ী হয়নি, তখন সেটা জুডিশিয়াল তখন সেটাকে বলে হচ্ছে আপনার এই জুডিশিয়াল রিভিউ। আর এই জুডিশিয়াল রিভিউ করার পরে তখন সেই পার্টিকুলার একটাকে আনকনস্টিটিউশনাল বলে দেয়, এবং ওই আইনের আর কোনো মানে থাকে না, মানে দাম থাকে না। এটাই হচ্ছে জুডিশিয়াল রিভিউ। এই জুডিশিয়াল রিভিউর ব্যাপারটা আমরা ইউএস থেকে নিয়েছি। মাঝখানে এই কথাগুলো জানার দরকার। মানে জুডিশিয়াল রিভিউ আপনি বুঝতেই যদি না পারেন তাহলে আর কি উত্তর করবেন? এই জন্য বুঝিয়ে দিলাম জুডিশিয়াল রিভিউটা কি। একমাত্র সুপ্রিম কোর্ট ছাড়া আর কেউ করতে পারবে না। দ্য আইডিয়া অফ দ্য প্রিয়াম্বল হ্যাজ বিন বরোড ইন ইন্ডিয়া। আজকে আমরা আর কি এখন যেটা পড়ছি সেটা হচ্ছে যে ফরেন কান্ট্রির যে কন্ট্রিবিউশন আমাদের কনস্টিটিউশন বানানোর জন্যে, ফরেন থেকে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো জিনিসগুলো নিয়ে আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে। এবার সেইটাকে আরও ভালো করে আমি শেপ দিয়েছি, সেখান থেকেও আরও বেছে বেছে একটা কোশ্চেন ব্যাংক বানানোর চেষ্টা করেছি। আমি শিওর আপনারা 95% কমন পাবেন, এবং তাই হয়। 5% কেবলমাত্র যিনি মানে করেন, কোশ্চেন করেন। আমি তো ছিলাম এসএসসিতে 4 বছর, ওখানে তো 60-70 হাজার নিয়োগ করেছি। তো আমি এটা জানি যে কোশ্চেন ব্যাংক দিয়ে দেওয়া হয়, এবং কোশ্চেন ব্যাংক অনুযায়ী সে 95% তাকে কোশ্চেন ব্যাংক থেকে করতে হবে। 1-2 কোশ্চেন সে নিজের থেকে করবে, তারপরে খামে বন্ধ করে দিয়ে দেবে, এবং এক খামে বন্ধ করা অবস্থায় 2-3টে করে তুলে নিয়ে সেটা সরস্বতী প্রেসে পাঠিয়ে দেবে করার জন্যে, মানে আপনার প্রিন্ট আউটের জন্যে। অর্থাৎ প্রথমটা যদি ফেল করে, লিক হয়ে যায়, তাহলে সেকেন্ডটা দিয়ে যাবে। এটাই হচ্ছে কারণ। তো সেই সব জায়গায় এখন আমাদের ওই জায়গায় যাওয়ার দরকার নেই, কিন্তু তবুও আমি কথাটা বলে রাখলাম যে এইভাবে হয়। আর আমি বললাম যে আমি যেগুলো বলছি ইরিলেভেন্ট কোশ্চেন আমি বলছি না, এবং আমি বলছি 100% আপনি 90% কভার করতে পারবেন ডব্লিউবিসিএসে, প্রিলিমসে এবং মেনে। আপনার উত্তর আপনার দরকার হবে সেই 70%। আমার পুরো কমপ্লিট হওয়ার পরে আমি যেদিন বলে দেবো যে আমার পুরো কমপ্লিট হয়ে গেল পড়ানো, তারপরে যদি কেউ পরীক্ষা দেয় এবং সেই পরীক্ষায় যদি আমার যে কোশ্চেনগুলো দিচ্ছি বা যে ডেসক্রিপটিভগুলো পড়াচ্ছি সেগুলোর বাইরে কিছু আসে, 10%-এর বেশি যদি বাইরে থেকে আসে, তখন আপনাদের যা বলার বলবেন, আমি তার জন্য যা শাস্তি নিতে রাজি আছি।
কিন্তু 1-1.5 লাখ টাকা দিয়ে বাবার 1-1.5 লাখ টাকা নষ্ট করে অশিক্ষিত যারা চাকরি পায়নি সেরকম লোকের কাছে পড়বেন না। অথবা যারা রিসার্চ করছে তারা একটা পার্টিকুলার একটা জিনিস নিয়ে রিসার্চ করছে, সে ডক্টরেট হবে, তার ওটাই হচ্ছে তার কাজ, ওখানে তাকে অনেক পড়তে হয়, তার WBCS এর কোশ্চেন আনসার সম্বন্ধে কোনো ধারণা নেই, সেখানে পড়বেন না। তো এই কথা বারবারই বলছি, তো আপনাদের কবে মানে সেটা হবে সেটা জানি না, বারবার আমি বলতেই থাকবো। কিন্তু আর একটা কথা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু 3rd ইয়ার থেকে WBCS এর জন্য 2-3 ঘন্টা করে পড়ে যেতে হবে রোজ। এরপরে 3rd ইয়ারের পরে যে 7-8 মাস 1 বছর সময় পাবেন, সেই সময়টা টানা পড়তে হবে, এবং কোন সাবজেক্টটা কত সময় পড়তে হবে, কিভাবে রিভাইজ করতে হবে, তার একটা ভিডিও আমি আগামী 2-3 দিনের মধ্যে আপনাদেরকে দেবো। তার কারণ এখন সময় এসে গেছে যে WBCS পরীক্ষা দেওয়ার জন্যে এই এতদিন আপনারা গ্যাপ পেয়েছেন, রেস্ট পেয়েছেন, এবার আপনারা সিরিয়াসলি ঢুকবেন। সেই জন্যে আমি একদম পুরো চার্ট করে দেবো যে কবে রিভাইজ করতে হবে কোনটাকে, কীভাবে করতে হবে, কি না করতে হবে, সব আমি বলে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা অন্য কোনো কথায় যাব না, আমরা শুধু কোশ্চেন অ্যান্সারের দিকে যাব, এবং এই কোশ্চেন অ্যান্সার থেকে সব কিছু আসবে। The idea of preamble was প্রস্তাবনা borrowed from India constitution from the constitution of, যে এই যে আমাদের যে প্রিয়াম্বল মানে সংবিধানের প্রস্তাবনা, প্রিয়াম্বল মানে হচ্ছে প্রস্তাবনার কোথা থেকে আনা হয়েছে, মানে কোন দেশ থেকে ইনফ্লুয়েন্স, সেটা হচ্ছে ইউএসএ এর একটা প্রস্তাব। ইউএসএ যে আছে আপনার যে কনস্টিটিউশন আছে সেখানে প্রিয়াম্বল আছে, সেই জন্য ওই প্রিয়াম্বলটা আমরা জওহরলাল নেহরু ইউএসএ থেকে এনেছিল, ঠিক আছে, ইউএসএ থেকে এনেছিল, এবং তারপরে সেটা রেজুলেশন করে একটা কি রেজুলেশন বলে আমি আজকে আবার ভুলে যাচ্ছি, রেজুলেশন করে ড্রাফট কমিটিকে পাঠায় এবং সেটা পাস হয়, এবং সেটা আর আমাদের ওখানে ঢুকে যায়। তারপরে সেকুলার এবং সোশ্যালিস্ট 1974-এ এই দুটো ওয়ার্ড 42nd অ্যামেন্ডমেন্টে এই দুটো জিনিস ঢুকে, ওই কথাই আমরা পরে আসবো যখন 42nd অ্যামেন্ডমেন্ট পড়বো তখন। তো আর একটা কথা বলে রাখি যে কনস্টিটিউশনের কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি পর্যন্ত পড়া মানে 50% হয়ে গেল, এখান থেকে 50% কোশ্চেন আসবে, আর বাকি যে পোর্শনটা রয়েছে তার থেকে 50% কোশ্চেন আসবে। মিলিয়ে নেবেন আপনারা, যদি আমি ভুল বলে থাকি মিলিয়ে নেবেন। আমি বলে দেবো যে এই পর্যন্ত 50% হয়ে গেল, বাকিটা এবার 50% ওগুলো, সেই 50%টা বেশি, আর এইগুলোর প্রত্যেকটা ভালো করে মনে রাখবেন। দ্য কনসেপ্ট অফ এ ইউনিয়ন অফ স্টেটস in the Indian Constitution has been derived from a union হবে মানে আমাদের রাজ্যগুলো একসঙ্গে ইউনিয়ন হবে। ইউনিয়ন মানে ভেঙে যেতে পারবে না, রাজ্য চাইলে ভেঙে যেতে পারবে না, এটাকে বলে ইউনিয়ন। সেইটা ইউনিয়ন যে স্টেট সেটা কোথার থেকে নেওয়া হয়েছে, তাহলে ভারতবর্ষ টুকরো হয়ে যেত। এখন ভারতবর্ষের ভাষা আলাদা, জ্ঞান আলাদা, এক জায়গায় চেহারা, মানুষের চেহারা আলাদা, সেই জন্যে ইউনিটারি করা হয়েছে, মানে ইউনিটারি বেস করে করা হয়েছে, যাতে the tenure of federal system of Indian Constitution is inspired by the Constitution of Canada. ফেডারেল মানে হচ্ছে কি, যে আমাদের মধ্যে ইউনিটারি হলেও ইউনিটারি যে সমস্ত দেশ হয় সেখানে রাজ্যের কোনো আলাদা করে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে না, রাজ্যের কোনো মন্ত্রী থাকে না, চিফ মিনিস্টার থাকে না, তারা পুরোপুরি কেন্দ্রের দ্বারা শাসিত হয়, সেটা হচ্ছে ইউনিটারি, তার মানে তারা ভেঙে যেতে পারবে না। কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে ফেডারেল মানে কি, আমরা আমাদেরটা না ফেডারেল না ইউনিটারি, মাঝখানে একটা। এই ফেডারেলটা আমাদের যেহেতু আছে, মানে ফেডারেল কথাটা যেহেতু আমাদের কনস্টিটিউশনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্যেই এত মানে মানে এত স্বাধীনতা মানে রাজ্য সরকারকে দেওয়া আছে। পুলিশ, রাস্তা থেকে শুরু করে প্রচুর জিনিস, 160টা না 70টা যে আছে লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে 67টা বিষয় বোধ হয়, আন্দাজে এটা আমার যতদূর মনে পড়ছে বলছি, আপনি ধরে নেবেন না, দেখে নিয়ে তারপরে মনে করবেন, আর আমার ক্লাস যখন হবে তখনও মনে করতে পারেন। সেই সম্ভবত 67টা কেবলমাত্র রাজ্য সরকার আইন করতে পারে, বাদবাকিগুলোতে সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে। আর একটা হচ্ছে উভয় করতে পারে, যেটা উভয় করতে পারে যে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনটা যদি আইনের সঙ্গে যদি রাজ্য সরকারের আইনের কোনো বিরোধ হয়, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনটাই থাকবে, রাজ্য সরকারের আইনটা থাকবে না। সেটা হচ্ছে
সংযুক্ত লিস্ট, ঠিক আছে। আর যেটা এটা অ্যাডিশনাল তখনকার হ্যাঁ, এবার এই পেজটা দেখুন, যে কনকারেন্ট লিস্ট সম্বন্ধে আমি এক্ষুনি ডিটেলস আপনাদের বললাম কোনটা কনকারেন্ট লিস্ট হয়। তো কনকারেন্ট লিস্টে কিন্তু ওই অস্ট্রেলিয়া হচ্ছে আপনার অস্ট্রেলিয়া থেকে নেওয়া, অস্ট্রেলিয়াতেও কনকারেন্ট লিস্ট আছে, রাজ্যরা নিজেরা করতে পারে আমাদের মতন, কিছু ল রাজ্য করতে পারে, কিছু ল সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে, আর কিছু ল হচ্ছে ইয়েরা করতে পারে, মানে যৌথভাবে হয়, সেটা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হচ্ছে। 11 নম্বরে কি আছে আমাদের? 11 নম্বর পড়ুন, দ্য আইডিয়া অফ কনস্টিটিউয়েন্ট concurrent list in the Indian constitution has been borrowed from, দেখুন একই কোশ্চেন, দুটো কোশ্চেন কিন্তু আলাদা। ঝাড়খণ্ডের পিএসসি তে এসছে, তাহলে ঝাড়খণ্ডের পিএসসি তে এলো থেকে দেখুন, এই যে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, এটা এলো থেকে, তাহলে এই কোশ্চেনটা আবার সেম কোশ্চেন হতে পারে। যে দেখুন এটার পরীক্ষা আলাদা 2003-এর, আবার এটাও সি উত্তর হবে 100%। দ্য আইডিয়া অফ কনস্টিটিউশন লিস্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন বরোড ফ্রম, কোথা থেকে আনা হয়েছিল? অস্ট্রেলিয়ায়, আগেই বললাম। তার মানে আমাদের যেটা জানা দরকার, যেটুকু একজন সুস্থ মানুষের ডক্টরেট করা লোক, তারা পড়ানোর জন্য তাদেরকে তাহলে মানে কলেজের টিচার করবে, স্কুলের টিচার করবে। আমাদের যেটা দরকার যে আমাদের বুদ্ধিমত্তা কতটা আছে, কোনটা ইম্পর্টেন্ট কোনটা কি ইম্পর্টেন্ট নয়, এটা বোঝার ক্ষমতা যার আছে তারা বিশেষ পাবে। আর যদি আপনারা না বুঝতে পারেন, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি আছি 2 বছর আপনাদের সঙ্গে, আপনারা পুরো বুঝে যাবেন যে কোনটা আপনাকে মনে রাখতে হবে, কোনটা মনে রাখতে হবে। তাহলে দ্য আইডিয়া অফ কনকারেন্ট লিস্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন borrowed from definitely অস্ট্রেলিয়া, আগেও এখানে অস্ট্রেলিয়া আছে। the farmers of the constitution, framers of the constitution, যারা কনস্টিটিউশন বানিয়েছিল, of the India borrowed from the frame of the constitution, যে আমাদের যে কনস্টিটিউশনের একটা ফ্রেম থাকে, প্রত্যেকটা বইয়ের একটা ফ্রেম থাকে, যে কোনো বই, প্রত্যেকটা, আপনার বাড়িরও একটা ফ্রেম আছে, সেরকম একটা ফ্রেম তো থাকবে, একটা নির্দিষ্ট আকৃতি প্রকৃতি থাকবে। সেই ফ্রেমের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কনকারেন্ট লিস্টে ডেসক্রাইব করা আছে ইন দ্য 17th শিডিউল ফ্রম দ্য কনস্টিটিউশন অফ 17th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ, এটা নিশ্চয়ই কানাডা, তার কারণ কানাডা থেকে আমরা এগিয়ে নিয়েছিলাম। এই যে কনকারেন্ট লিস্ট না, এটা অস্ট্রেলিয়া, সেই অস্ট্রেলিয়া দেখুন একই কোশ্চেন 10, 11, 12, এখানে কোথায় এসছে? লোয়ার ডিভিশনাল ক্লার্কের পরীক্ষা এসছে, ইউপিএসসি মেইন পরীক্ষা এসছে। এই প্রশ্নটা একই কোশ্চেন, এটা ইউপিএসসি মেইন পরীক্ষায় 14 সালে এসছে, 12 সালে এসছে, 11 সালে এসছে। এটাও 10-এরটাও ঠিক সেই সেম কোশ্চেন উত্তর। অস্ট্রেলিয়া হচ্ছে কনকারেন্ট লিস্টের ধারণা দেয়, সেই অস্ট্রেলিয়া, সেখানেও কিন্তু 2003-এর পিলিত 2003-এ, ঝাড়খণ্ডের পিলিত 2003-এ বলা হয়েছে। অর্থাৎ কোনো উল্টো পাল্টা কোনো কোশ্চেন কিন্তু কেউ করেনি, যেটা করেছে সেটা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট মানুষের দরকার, উল্টো মানে খুব কঠিন জিনিস যেটা না জানলে মানে আমাদের মানে অ্যাডমিনিস্ট্রেশনের কিছুই হবে না, সুন্দরভাবে চলবে, সেই প্রশ্ন আপনাকে মানে দেবে না। 5% হয়তো মানে সামান্য কঠিন হতে পারে, আর আপনাদের 60%-এর পাস মার্কস, আপনার 30% আপনি এগিয়ে থাকবেন, মানে 30%, 60% এগিয়ে দেবেন। 115 থেকে 20 পেলে পাস মানে আপনি প্রিলিমিনারি পেয়ে যাবেন, এবং বাকিটাও মানে 50% তো আপনি তো 70% এগিয়ে গেলেন, তার সঙ্গে তার কোনো অসুবিধাই নেই। অতএব আপনি এই যে দেখুন কিভাবে রিপিট হয়, আর যা সমস্ত ওই 1 লাখ 1.5 লাখ টাকা নিয়ে যে সমস্ত উল্টোপাল্টা কোশ্চেন আপনাদেরকে পড়াবে, তার থেকে একটাও কমন আসবে না। আমার যেগুলো আমি পড়াবো, আমি 10টা 12টা বই দেখে সেখান থেকে মানে ড্রাইভ করে সুন্দরভাবে তৈরি করে আপনাদের দিচ্ছি, এর বাইরে একটা কোশ্চেন হবে না। আমি বলছি, আমি স্কুল সার্ভিস কমিশনের 4 বছর সেক্রেটারি ছিলাম,
আমি জানি পরীক্ষাটা কিভাবে হয়, মানে চাকরির পরীক্ষা কিভাবে হয় আমার কিছুটা ধারণা আছে। তো সেই জন্য বলছি আপনারা যে বইতে ভালো পোর্শন আছে সেই বইটার থেকে সেইটা পড়বেন, এবং অযথা কোনো ইম্পর্টেন্স নেই অথচ সেটা একটা কোশ্চেন করে দিল সেরকম কোশ্চেনে যাবেন না। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন, এটার উত্তর হচ্ছে কনকারেন্ট লিস্ট, এটা সেই অস্ট্রেলিয়াই হবে, ভারতটা অস্ট্রেলিয়াই হবে। এবার the Indian constitution has been taken a certain features of the constitution of other constitution. Which country has contributed to the framing of the directive principle of state policy? Directive হ্যাঁ, কোথা থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নেওয়া হয়েছে? এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সম্বন্ধে আমার কিছু বলার আছে। ডাইরেক্টিভ আমাদের দেশে ফান্ডামেন্টাল, আপনাকে মানতেই হবে, ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে। আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হচ্ছে আমরা ইন ফিউচারে কীরকম রাষ্ট্র হতে চাই, ডেভেলপ হতে 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 যেরকম এই যে শিক্ষায় 9 থেকে 6 থেকে 14 মানে হয়ে গেল, এখন ক্লাস 10 পর্যন্ত হয়ে যাচ্ছে, মানে তাদেরকে ফ্রিতে পড়াতে হবে, দুপুরবেলা খাওয়াতে হবে, ক্লাস 10 পর্যন্ত হয়ে যাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপালের থেকেই নেওয়া, সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপাল থেকে নিয়ে ফান্ডামেন্টাল রাইটে ঢোকানো হয়েছে। অতএব তার বাইরে কোনো কাজ করতে পারবে না কোনো সরকার, কোনো গভর্নমেন্ট, ঠিক মানে। কিন্তু এই যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? এটা কোথা থেকে নেওয়া হয়েছিল? সেটা হচ্ছে আপনার নেওয়া হয়েছিল হচ্ছে আপনার আয়ারল্যান্ড থেকে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তাহলে আয়ারল্যান্ড থেকে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল হচ্ছে যোগ্য নয়, আইনে তাকে করতেই হবে এমন কোনো বিষয় নেই, কিন্তু ফান্ডামেন্টাল রাইট মানে যুক্ত। তো ওই ডাইরেক্টিভ প্রিন্সিপালটা করা আছে আমাদের রাজ্যটা কীরকম হবে বলে আমরা আশা করি, আমাদের দেশটা। তো সেই দেশে আস্তে 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 দেখবেন ডাইরেক্টিভ প্রিন্সিপালগুলো থেকে আস্তে আস্তে আমরা অনেক কিছুই সেখান থেকে ইনকর্পোরেট করে, আমাদের যেমন ক্ষমতা বাড়বে, টাকা পয়সা বাড়বে, দেশের উন্নতি হবে, তেমনি আস্তে আস্তে আমরা কিন্তু মানুষকে সেই সুযোগ সুবিধাগুলো দিতে পারবো, যেটা আমাদের ওই লেখা আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে লেখা আছে। যেটা কনস্টিটিউশনের পার্ট, আমরা এর পরে আসবো, পরে মানে পরের ক্লাসে, কোনো একদিন ক্লাসে। মাঝখানে অনেকগুলো ক্লাস পিছিয়ে আছি, সেইগুলো ক্লাসগুলো কভার করতে হবে। ইন দ্য গিভিং রিপ্রেজেন্টেশন টু দ্য ট্যালেন্ট, experience and the service in the composition of the Council of States, the constitution makers of India were influenced by the example of, এই যে ব্যাপারটা দেখুন এখানে, এটা কোথায় এসছে? ইউপিএসসি তে এসছে, ইউপিএসসি প্রিলিমে এসছে, আবার মহারাষ্ট্রে মানে আমাদের ডব্লিউবিসিএস মতন সিভিল সার্ভিসে এসছে। তার মানে দেখবেন যে কোশ্চেন মানে মানে সবার জানা উচিত যে জিনিসটা, সেই জিনিসটাই আসে ফুটে ফুটে একদম। যেটা জানে না সেটা না জানার পরীক্ষা নয় ডব্লিউবিসিএস। আপনি সাধারণভাবে একটা সুস্থ মানুষ হিসাবে আপনি কতটা আপনি জানতে পারেন সেটার পরীক্ষা, আপনার সমাজের সম্পর্কে কতটা ধারণা আছে সবার পরীক্ষা। হ্যাঁ, সিলেবাসটা বড়, এই জন্য প্রচুর জায়গা থেকে জিনিসগুলো কালেক্ট করতে হয়, যে এইটাই নাম জানলে পরে আমার ডব্লিউবিসিএস হবে না, সেই জন্য একটু কষ্ট হয়। কিন্তু কঠিন জিনিসগুলো একদম হাত দেবেন না। 5% নম্বর আপনার পাওয়ার দরকার নেই, 95% পেলেই হবে। আর 95% দরকারই নেই, আপনি 55-60% পেলেই হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা হয়ে গেল, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? ইন দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য ট্যালেন্ট, এক্সপ্লোরেশন সার্ভিস ইন দ্য কম্পোজিশন অফ দ্য কাউন্সিল অফ স্টেট। হ্যাঁ, রাজ্যে কাউন্সিল অফ স্টেট থাকবে, ঠিক আছে। রাজ্যেও একটা মানে রাজ্যেও একটা বিধানসভা থাকবে। সেটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে? সেটা নেওয়া হয়েছে হচ্ছে আপনার সেটা নেওয়া হয়েছে হচ্ছে আইরিশ
রিপাবলিক থেকে নেওয়া হয়েছে। তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। এই পর্যন্ত এই জন্য আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি বলেছি, কনকারেন্ট লিস্ট বলেছি, 3 রকমের লিস্ট হয় বলেছি, মানে কার প্রাধান্য পাবে, মানে ইয়েতে কোন আইন প্রাধান্য পাবে যদি কনকারেন্ট লিস্টের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো বিরোধ বাদে, আইনের মানে মারামারি নয়, আইনের সঙ্গে যদি বিরোধ হয় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনটাই হচ্ছে বৈধ হিসাবে গণ্য হবে, রাজ্য সরকারের আইনটা বৈধ হিসাবে গণ্য হবে না। কারণ কনকারেন্ট লিস্টে সেন্ট্রাল গভর্নমেন্টকেই বেশি ক্ষমতা দেওয়া আছে। ওই সিআরপিসি লেখা আছে কেস হবে, তারপরে চার্জশিট হবে, চার্জশিট হওয়ার পর তাকে অ্যাপিয়ার করতে হবে, তারপরে এপিল হবে, কি কি পদ্ধতি মেনে আর কোন কোন এভিডেন্স মানা হবে সেগুলো হচ্ছে সিআরপিসিতে লেখা আছে। আর আইপিসি হচ্ছে পেনাল কোড। আইপিসিতে কি লেখা আছে যে আপনি মানে কি কাজ করলে, কি ক্রিমিনাল কাজ করলে কি শাস্তি পাবেন। এবার প্রতিটা জিনিসেরই একটা সিস্টেমের মধ্যে দিয়ে, আলাদা আলাদা কোনো সিস্টেম নেই। মার্ডারেরও যে সিস্টেমের মধ্যে দিয়ে হবে, এনকোয়ারি হবে, চার্জশিট হবে এবং ট্রায়াল হবে, এবং তারপরে ট্রায়াল মানে ওই সাক্ষী নেওয়া হবে, তারপরে তার জেল হবে অথবা তাকে ছেড়ে দেবে। মার্ডারের ক্ষেত্রে যেমন ঠিক, আবার ঠিক অন্য কাউকে আপনি কোনো ধরুন কাউকে লাঠি দিয়ে এমন মেরেছেন, হয়তো তার কিছু বেশি আঘাত লেগেছে, সেক্ষেত্রেও কিন্তু ওই সেমি প্রসিডিওর করতে হবে। তো সেটা লেখা আছে সিআরপিসিতে, সেটাকে বলে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট। এটা যারা এসআই পরীক্ষা দেবে, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তাদের জন্য এটা লাগবে। যদি সাব ইন্সপেক্টর পুলিশে একজন আমাকে ফোন করেছিল, আমি সাব ইন্সপেক্টর অফ পুলিশের ওপরে 3টে ক্লাস পুরো নেব, তাহলে ওদেরকে আর সাব ইন্সপেক্টর পুলিশের যে মানে আমি দেখে নিয়েছি কী কী কোশ্চেন আসে, তো ওদের মানে কোনো অবস্থাতেই আর কোনো প্রবলেম হয় বলে আমার মনে হয় না। আমি ওই 3-4টে ক্লাসের মধ্যে ওদের কভার করে দেবো। আইপিসি, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, এই 3টে থেকে কোশ্চেন আসে, ওই 3টে থেকে যা কোশ্চেন আসে কভার করে দেবো 4টে ক্লাস 5টা ক্লাসের মধ্যে, বাস হয়ে যাবে। তো আর এটাও কিন্তু একটা এই যে যেটা দেখলাম না ক্রিমিনাল প্রসিডিওর, দিস ইজ দ্য মানে এটা পরীক্ষায় মানে সাব ইন্সপেক্টর অফ পুলিশের পরীক্ষা আসার মতো। ম্যারেজ, ডিভোর্স and adoption of an entry in the 7th schedule of the constitution under the following. আমাদের লিস্ট আছে, শিডিউল আছে, লিস্ট আছে বোধহয় 23টা, আর শিডিউল বোধহয় 11টা। আমি কিন্তু কনফার্ম বলছি না, আমি কাছাকাছি হবো, তো আমি অনেক আগে পড়েছি, 12 বছর আগে পড়েছি, আমার চোখে একবার না আসলে সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়। তবুও আমার মনে হচ্ছে 22টা আর 12টা। যাই হোক, সেটা আমাদের এই প্রশ্ন নিয়ে নয়, আমাদের এই প্রশ্ন হচ্ছে ম্যারেজ, ডিভোর্স, অ্যাডপশন কোন ইয়েতে আছে, 17th শিডিউলে আছে। 17th শিডিউলে আছে, এটা তো এখান থেকে কোশ্চেন থেকেই বোঝা যাচ্ছে। 17th শিডিউলে আছে, কোশ্চেন থেকেই বোঝা যাচ্ছে। তাহলে এর উত্তর কি? উত্তর হচ্ছে লিস্ট 3 অফ কনস্টিটিউশন লিস্ট, লিস্ট 3 অফ কনস্টিটিউশন লিস্ট। নান অফ দ্য অ্যাবভ, এটা তো হবে না। দ্য রাইট অফ দ্য গভর্নমেন্ট টু ইম্পোজ ট্যাক্সেস অ্যান্ড ফিস প্রোভাইডেড ইন হুইচ লিস্ট অফ দ্য কনস্টিটিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের যা ইনকাম বাড়ছে এবং আর যে পরিমাণে গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে এই যে এক্সাইজের মাধ্যমে, মানে মানে একটা রাজ্যের এক্সাইজ মানে মদ বিক্রি, আর সেন্ট্রাল এক্সাইজ মানে তুমি যা সেন্ট্রালে যা প্রোডাকশন হবে, জামা কাপড় কোনো যা কিছু সেন্ট্রাল বড় বড় কারখানাতে যা উৎপন্ন হবে তার থেকে ট্যাক্স নেওয়াকে বলে হচ্ছে এক্সাইজ ডিউটি। তাহলে এক্সাইজ ট্যাক্স দু রকম, বাংলার মানে দেশের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ না রাজ্যগুলোর ক্ষেত্রে কি এক্সাইজ একটা শুধুমাত্র মদের। আর যদি আপনি যদি তোমরা সর্বভারতীয়ভাবে দেখো তাহলে এভরিথিং, সেন্ট্রাল এক্সাইজ মানে এভরিথিং ইনক্লুডেড। সে জামা কাপড় হোক, একটা পেন হোক, একটা সুতো হোক, বা একটা হোক, মানে কি বলে সেফটি পিন হোক, সমস্ত কিছু প্রোডাকশনের উপরে ট্যাক্স দিতে হবে, সেটাকে ওরা এক্সাইজ বলে। তাহলে স্টেট গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্টের পার্থক্যটা বলে দিলাম, এটা মনে রাখবেন। অডিও ভিজুয়াল হচ্ছে এইটা, কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, মাস্ট।
হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন দ্য স্টেট লিস্ট, কোনটা স্টেট লিস্টে আছে। আবার সেই বলা আছে যে স্টেট লিস্টে একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে যে রেলওয়ে পুলিশের আন্ডারে কিন্তু স্টেট পুলিশ কাজ করে, সেখানে বেঙ্গল পুলিশের লোক যেমন ঢুকতে পারে না, কিন্তু বেঙ্গল পুলিশের একটা শাখা ওরা। বেঙ্গল পুলিশের যেরকম আর্ম ফোর্স আছে, তারপরে আপনার আছে র্যাপিড অ্যাকশন ফোর্স আছে, তারপরে কমান্ডো আছে, তেমনি রেলের যারা চাকরি করেন তারা বেঙ্গল পুলিশের, কিন্তু ওই পয়সাটা রেল ওদের মাইনেটা রেল কে দিয়ে দেয়, রাজ্য সরকারকে দিয়ে দেয় অ্যাডক, সারা বছরে অ্যাডক বেসিসে দিয়ে দেওয়া হয়। তাহলে এটা কি হচ্ছে লিস্ট অফ দ্য এই রেলের কি কোশ্চেনটা হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ ইন দ্য স্টেট লিস্ট, স্টেট লিস্টে কোনটা আছে, রেলওয়ে পুলিশ। অর্থাৎ রেলওয়ে পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু রেলই কিন্তু ওদের মাইনে দেয়, আর পুলিশগুলো হচ্ছে রেলের আন্ডারে। আজকে এই পর্যন্ত, নমস্কার, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আজকে রবিবারের দিন বলে সকালবেলায় একটা ক্লাস করতে পারলাম, আর বিকেলবেলা একটা করবো, দুটো দিয়ে মোটামুটি আর সামান্য কিছু ফান্ডামেন্টাল রাইট পর্যন্ত বাকি থাকবে। আমি একটা কথা বলে রাখি, ফান্ডামেন্টাল রাইট কমপ্লিট হয়ে যাওয়া মানে আপনার 40% কনস্টিটিউশন হয়ে গেছে, বাকি বাকি যা থাকবে সেটা 60%। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে প্রথম থেকে ব্যাকগ্রাউন্ড থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি পর্যন্ত শেষ করলেই আপনার 60% কভারেজ হয়ে যায়। আর তারপরে 40% কোশ্চেন, ধরুন 100টা কোশ্চেন আসবে, তার মধ্যে 60টা কোশ্চেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল থেকে পর্যন্ত আসবে, আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল থেকে শেষ অবধি সেটার থেকে হয়তো 40টা কোশ্চেন আসবে। ভালো থাকবেন সবাই, নমস্কার, গুড নাইট, গুড নুন, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। এবার আমরা আসবো অফ দ্য ফলোইং পলিটিক্যাল ফেমাস which are the common to India and the USA. কনস্টিটিউশন, ইউএস এর কনস্টিটিউশন যারা ফ্রেম করেছিল আর আমাদের কনস্টিটিউশনে যারা ফ্রেম করেছিল তাদের নাম তো আপনারা জানেনই, ডক্টর বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ সহ এরকম কয়েকজন এমিনেন্ট পার্সোনালিটি ছিল যারা সারা পৃথিবীতে বিখ্যাত লয়ার ছিলেন তখন, এরকম ছিল। তো এই দুটো দেশের এর মধ্যে পার্থক্য কি, মানে দ্য রিটেন কনস্টিটিউশন বিগেন ফ্রম এই যে the fundamental the concept of fundamental right, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দেখুন এই রিলেটেডই আবার কোশ্চেন আসবে, তারপরের কোশ্চেনটাই এসছে। দেখুন এখানে তিনটে সর্বভারতীয় ইম্পর্টেন্ট, একটা আইএস প্রিলিমিনারি, সবগুলো আইএস প্রিলিমিনারিতে এসছে। এইগুলো আইএস প্রিলিমিনারিতে যে কোশ্চেন আসে আমরা ইজিলি সেটাকে ব্যবহার করতে পারি ডব্লিউবিসিএস এর মেনের জন্য। একটা 5টা ছাড়া 95% আবার আপনার কমন হবে, 100% শিওর। আর এইবার কত পার্সেন্ট নম্বর নিয়ে ফার্স্ট হয়েছে জানেন আইএসে? 53%। মেন পরীক্ষায় 53% পেয়ে, ইন্টারভিউ মিলিয়ে 53% পেয়ে সে ফার্স্ট হয়েছে। তাহলে বোঝা যায় আপনারা যারা মনে মনে ভাবছেন কাল শুরু করবো, পরশুদিন শুরু করবো, এসব না করে ইমিডিয়েটলি বইপত্র কিনে নিয়ে বসুন। আর আমি যেখানে যেখানে বোঝানোর দরকার হবে মনে হবে, আমি 2 বছর ধরে আপনাদেরকে সেই জায়গাগুলো টাচ করে যাব, কিন্তু নিজেদের সেলফ স্টাডিও দরকার। দ্য ট্রেডিশন অফ রিটেন কনস্টিটিউশন বিগেন ফ্রম হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ। বলছে ট্র্যাডিশন মানে তো সবাই জানে, রিটেন কনস্টিটিউশনের যে ট্র্যাডিশন একটা তৈরি হবে, ইংল্যান্ডে কিন্তু রিটেন কনস্টিটিউশন নেই। রাজা আগে যেভাবে রাষ্ট্র চালাতেন সেইভাবে রাষ্ট্র চলে, ওখানে গণতন্ত্র আছে। শুধুমাত্র প্রেসিডেন্টের যে কাজ থাকে, আমাদের দেশে চিঠি পাঠাতে হয়, সেখানে আইনটা পাঠাতে হয়, তিনি সই করার পরে সেটা আইনে পরিণত হয়। মোটামুটি রাজতন্ত্র এটাই করতে পারে। রাজতন্ত্র ওরা কেন শক্তিশালী রাজতন্ত্র? আমাদের এখানে 5 বছর পরে তো চলে যাবে, মানে এটা এই রাষ্ট্রপতি চলে যাবে, কিন্তু ওরা তো পার্মানেন্ট। ওই এখন যিনি আছেন তিনি তো 100 বছর বয়স হতে চলল ভদ্রমহিলা, তো উনি আর 10 বছর পরে হলে পরে যে প্রিন্স হবে, ডায়নার হাজবেন্ড, উনি হবেন রাজা, কিং, তখন ওনার সই ছাড়া কিছু হবে না। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল পয়েন্ট, মানে ফান্ডামেন্টাল মৌলিক
মৌলিক আসল কনসেপ্টটা এখানে যেটা বললাম, দ্য ট্র্যাডিশন অফ ব্রিটেন কনস্টিটিউশন। এটা হচ্ছে আমেরিকাতে প্রথম শুরু হয় ট্র্যাডিশন অফ আমেরিকা কিন্তু একটাই জিনিস, ল অ্যান্ড অর্ডারে ওরা খুব পাকা এবং আইন ভাঙা। প্রতিটা বিষয়ের উপর আমাদের যেগুলো আমরা ভাবতেই পারি না সেসব বিষয়ে ওদের আইন আছে, এবং যদি কেউ আইন ভাঙে ও পৃথিবীর কোনো জায়গা থেকে পালিয়ে যেতে পারবে না আমেরিকার পুলিশের কাছ থেকে, অসম্ভব। এটা আমেরিকান পুলিশ করতেই দেবে না, এইটুকুন ক্ষমতা আমেরিকান পুলিশের আছে। যাই হোক, যদিও বা পুলিশ আমেরিকা কিন্তু প্রাইভেট এজেন্সি থেকে নেয়। আর এই যে ইয়েটা হয়েছে, এই যে আপনার যে এফিসিয়েন্সিটা এসছে, সেটা যাতে করে ওই কোনো কোম্পানি বাদ দিয়ে অন্য কোম্পানিকে না দিয়ে দেয়। একটা আমার কোম্পানি আছে, আমি মানে 50,000 সৈন্য দিচ্ছি, মানে দিচ্ছি, কনস্টেবল দিচ্ছি, তারা কাজ করবে। সে 50,000 জনকে যাতে না নিতে হয়, তাহলে সে মানে সেরকম করে আমাদের পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করছে। যেমন আমাকে পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করছে, আমার কম্পিউটার 3 দিন খুলতে পারছি না, হ্যাক করে দিচ্ছি, সেটা সেই জন্য। তো যাই হোক, করুক ওরা, আমাদের কোনো অসুবিধা নেই, ওরা যতবার করুক, এটা বন্ধ হয়ে যাবে। আমার হার্ড ডিস্কে থাকছে সমস্ত ডকুমেন্ট। এটা দেখুন আপনারা, নমস্কার বন্ধুরা, আজকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমি ফ্রিতে পড়ানো শুরু করেছি, আমি একজন সিনিয়র WBCS অফিসার। দুটো অপশনাল নিয়ে আমরা পড়াশোনা করেছি। সিলেবাস তখনকার মধ্যে এখনকার মধ্যে কোনো পার্থক্য নেই, কম্পালসারি পেপার একই আছে, আর অন্যান্য পেপার একই আছে, বাংলা ইংরেজি একই আছে। আর মেনে গিয়ে দুটো সাবজেক্ট আমাদের পরীক্ষা দিতে হতো একটা সাবজেক্ট। এবার এই যে আমি আপনাদের পড়াচ্ছি, এই কারণের জন্যে আমার কম্পিউটারে খুব ফ্রিকুয়েন্টলি একদিন বাদে একদিন ভাইরাস ঢুকে দেওয়া হচ্ছে, যেটাকে বলে হচ্ছে একটা ইংরেজি আছে, ওয়ার্ড আছে, ব্লক সামথিং এরকম নাম। তো আমি কম্পিউটার অনেক সময় খুলতে পারছি না 3-4 দিন। আমার মোবাইলও ডিস্টার্ব করে দিচ্ছে, মোবাইলও হ্যাক করে দিচ্ছে। আগে এই লাস্ট 3 দিন ভিডিও দিতে পারিনি এই কারণের জন্য যে আমার মোবাইল এবং ল্যাপটপ দুটোই হ্যাক করে নিচ্ছে। ওরা ভাবছে যে আমি যদি ফ্রিতে বা মানে যা কস্টিং হবে, মানে এনজিও হিসাবে যদি ব্যবহার করি এটাকে, মানে 200-500 টাকায় যদি মাসে ব্যবহার, মানে এটা যদি চলে আসে অ্যাপসে এবং মানে এনজিও হিসাবে কাজ করে, তাহলে তাদের শেষ, তাদের জামানা শেষ, তাদের 1 লাখ টাকার জামানা শেষ। সেই জন্য তারা এমনটা করছে। তো আপনারা একটু সতর্ক থাকবেন, কখনোই কোনো উল্টোপাল্টা জায়গায় ভর্তি হবেন না। আমি বলছি, সেলফ স্টাডি ছাড়া আর কোনো গুরুত্ব নেই। সেলফ স্টাডি এবং লোকে কিভাবে পড়তো সেটা জানা। টপাররা বা টপার তো সবাই, 13 লক্ষ লোক পরীক্ষা দিলে পরে যদি 50 জনকে সিলেক্ট করা হয় এ গ্রুপে, মানে সব মিলিয়ে 50-60 জনকে যদি সব মিলিয়ে রিক্রুট করা হয়, তাহলে এটা কি হয়? এতে ওদের মধ্যে নাম্বারের বেশি পার্থক্য থাকে না। একজন হয়তো 570 পেয়েছে, আরেকজন হয়তো 569 পেয়েছে, আরেকজন পেয়েছে হয়তো 569 পেয়েছে। যে বয়সে বড় সে সেকেন্ডটা পাবে, যে বয়সে ছোট সে থার্ড র্যাঙ্কটা পাবে। এটাই হচ্ছে পরীক্ষার নিয়ম। তো সেই জন্য আমি বলছি যে আপনারা খুব একটা বেশি এই ব্যাপারে কনসার্ন হবেন না। আর আমার যেটা হচ্ছে সেই সমাধান আমি করে নেব, কিন্তু কোনো অবস্থাতেই আপনারা চাকরি দিয়ে, মানে চাকরির যে সম্ভাবনা আছে সেই চাকরির থেকে বেরোবেন না, এবং সরাসরি আমরা ঢুকে যাবো এর মধ্যে, পড়াশোনার মধ্যে। এটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল ডিউটিস হ্যাজ বিন টেকেন ফ্রম, মানে কোন দেশ থেকে ফান্ডামেন্টাল ডিউটি যে আমাদের আছে, ফান্ডামেন্টাল রাইটও যেমন আছে, ফান্ডামেন্টাল ডিউটিও আছে। যেরকম আমি রাস্তা দিয়ে যাচ্ছি, সেটা আমার অধিকার, ঠিক আছে। আর গাড়িকে আমাকে চাপা না দিয়ে ওকে ঘুরিয়ে যেতে হবে, সেটা হচ্ছে ওর অধিকার।
তো এই দুটো ভিত্তির উপর ভিত্তি করে সমস্ত কিছু হয়। তো কনস্টিটিউশনে অনেক কিছু পড়িয়েছি, আজকে লাস্ট এপিসোডে পড়িয়ে দেবো। আর ইকোনমিক্সের এইটার বাদে আর দুটো ক্লাস হবে, এই দুটো পড়লে ইকোনমিক্স শেষ। মানে সেন্স কি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স সমস্ত কিছু মোটামুটি 3-4 মাসের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনারা শুধু রিজাল্ট দেবেন, আমার সঙ্গে মক টেস্ট দেবেন, বাস। মানে অ্যাপ আসছে, অ্যাপেই করানো হবে, মক টেস্ট সব দিতে পারবে। এই এডুকেশনের জন্যই মক টেস্ট নেওয়া। তাহলে দ্য কনসেপ্ট অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস, যে জাতীয় যে ফান্ডামেন্টাল ডিউটি আছে, মৌলিক দায়িত্ববোধ, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। ফ্রান্স থেকে না, ফ্রান্সের যে কনস্টিটিউশন আছে সেখানে বলা আছে যে রাস্তা দিয়ে যেমন একজন যাচ্ছে তার অধিকার আছে, আবার রাস্তা দিয়ে যদি সে আরেকজন উল্টো দিক থেকে এসে যদি বেলাইনে থাকার জন্য যদি ধাক্কা দিয়ে দেয়, সেটাতে তারও অধিকার আছে। তার কারণ সে তো অন্য লাইনে চলে, তার লাইনের মধ্যে চলে গেছে, সেই জন্য সে আটকে গিয়েছে। অতএব পরস্পরের ওপর নির্ভরশীল। সেই জন্যে মানে এটা বোঝানোর চেষ্টা করলাম যে ওই দুটো কিন্তু পরস্পরের সঙ্গে নির্ভরশীল। এবার আমরা আসছি দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইট অ্যাজ ইনকর্পোরেশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ বিন অ্যাডপ্টেড ফ্রম। কোন সাল থেকে, মানে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল হিন্দিতে? মানে এই যে দ্য কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইট আনা হয়েছিল হচ্ছে জওহরলাল নেহরু এনেছিলেন। এটা হচ্ছে রাশিয়া থেকে। জওহরলাল নেহরু খুব ফ্রিকুয়েন্টলি রাশিয়া যেতেন। উনি একটু লেফটিস্ট মাইন্ডের লোক ছিলেন, ঠিক আছে। ওনার সময় যত কারখানা হয়েছে দেখবেন সমস্ত গভর্নমেন্টের কারখানা। আর এখন গভর্নমেন্টে যারা আছে তারা মানে তারা নাচানাচি করছে, পার্টি করছে। তারা তো 1 লাখ টাকার জিনিস 20,000 টাকায় বিক্রি করে দিয়ে নিজেদের পকেটে হয়তো আরও 40,000 টাকা ঢুকিয়ে নিয়ে বাস আনন্দ ফুর্তি করছে, তাদের 100টা প্রজন্ম খাবে ওই টাকা। তো যাই হোক, আমরা এটা বোঝা গেল যে ফান্ডামেন্টাল নেওয়া আছে ফ্রেন্স থেকে, আর ফান্ডামেন্টাল ডিউটি নেওয়া হয়েছে মানে এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মানে ইউএসএ থেকে নেওয়া হয়েছে ওটা।